হ্যালো। আপনার পুরা রাখতে হবে, একবারে ফোন সুইচ অফ করে রাখতে হবে, এরোপ্লেন রাখতে হবে স্যার, এরোপ্লেন আর মেসেঞ্জার কেটে সব কেটে রাখতে হবে। পাবে স্যার, এরোপ্লেনে ওয়াইফাই স্যার, ওয়াইফাই পাই স্যার, এরোপ্লেনে ওয়াইফাই পাই স্যার, পাই স্যার। আমি তো দেখো পাই কিনা দেখো, কি ঘটনা নাকি কি এরোপ্লেন মূল্য নাইলে স্যার কোনো ফোন করবে না। সব একটু সমান করো, তেরা বেহা একটু সমান করো, উপরটা নিচে না সামনে দিবে। এদিকে এদিকে বেশি এদিকে বেশি, হ্যাঁ না এদিকে একটা ছবি জানো, এই ঠিক আছে। ওকে, আমি কি বলবো শুরুতে না? স্যারই আপনি শুরুতে বলতে পারেন, হ্যাঁ এখন মুখ ইয়ার বললাম ওকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি শ্রদ্ধি কলেজ পিরোজপুর কর্তৃক আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইন ক্লাসে আমরা তোমাদেরকে সংযোগ করতে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস। আজকে এই অনলাইন ক্লাসে উদ্বোধন করবেন পিরোজপুর সরকারি শ্রদ্ধি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয়। আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারি শ্রদ্ধি কলেজ সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয়কে স্টেজে এসে আজকের এই অনলাইন ক্লাস উদ্বোধন করার জন্য। সারা বিশ্ব এখন করোনার প্রভাবে প্রভাবিত। এই ভিন্ন প্রেক্ষাপটে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ রয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করে আসছেন। বাংলাদেশ অর্থনীতি সহ বিভিন্ন দিক থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত এই করোনা ভাইরাসের কারণে আমাদের এখন ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। সরকার প্রায় 1 লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যাতে এই করোনার প্রভাব থেকে আমরা বাঁচতে পারি, আমাদের উন্নয়ন ধারা অব্যাহত থাকে। এবং শিক্ষাক্ষেত্র বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, বন্ধর মধ্যেও যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্ন না ঘটে সে কারণে মাধ্যমিক পর্যায়ে টিভির মাধ্যমে শ্রেণী কার্যক্রম চলছে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাতে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস দিতে পারি সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয় দিক নির্দেশনা রয়েছে। সেই শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিক নির্দেশনা ক্রমে আমরা পিরোজপুর সরকারি শ্রদ্ধি কলেজে এই অনলাইন ক্লাসের উদ্বোধন করতে যাচ্ছি। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে বসে যারা শুনছেন
তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত আমাদের সহকর্মীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের যেসব শিক্ষার্থীরা বাড়ি আছো তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। যে ভিন্ন প্রেক্ষাপটে তোমরা জানো যে করোনা ভাইরাসটি মানুষ বাহিত, সে কারণে মানুষের দূরত্ব বজায় রাখা দরকার, যাকে বলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা দরকার। সে কারণে তোমাদের ঘরে থাকার কোনো বিকল্প নেই এবং তোমরা ঘরে বসে যাতে লেখাপড়া করতে পারো সে কারণেই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। জাতির যে কোনো ক্রান্তিকালে ছাত্র সমাজ বিশেষ ভূমিকা রাখে। তোমরা জানো যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ছাত্ররা বিশেষ ভূমিকা পালন করেছিল। এখন একটা যুদ্ধের মতো এটা, করোনা ভাইরাস থেকে মুক্ত হয় কিভাবে আমরা দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যাব। সে কারণে তোমাদের যেটা দরকারি সময় সদ্ব্যবহার করা, বাড়িতে থাকবে, এক অন্য থেকে দূরত্ব বজায় রাখবে, পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাবে। সে কারণে তোমাদের জন্য ক্লাসের আয়োজন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবং তোমাদের যাদের স্মার্টফোন নেই, নেটের কানেকশন নেই, তাদের পিতামাতাদের আমি আহ্বান জানাবো আপনাদের নিজস্ব ফোনটি আপনাদের সন্তানদের এই ক্লাস সময় তাদেরকে দিবেন যাতে তারা এই ক্লাসটি করতে পারে এবং তোমরা সবাইকে জানিয়ে দেবে। এই জন্য আমরা একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, এর মাধ্যমে তোমরা লেখাপড়া চালিয়ে দেবে। তোমরা জানো যে বিশেষ কৃষাঞ্চল হওয়ার আশা করা হয়েছে এবং কলেজ খোলার সাথে সাথেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। সে কারণে তোমরা বাড়িতে বসে এই পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেবেন, সেই জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এই জন্য আমাদের শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই করোনা ভাইরাসের এই সংকটের মধ্যেও তারা কলেজে আসছেন, ক্লাস নেবেন তোমাদের জন্য। এই ক্লাসের বাইরেও যদি কোনো তোমাদের দুর্বুদ্ধ কিছু থাকে বুঝতে হয়, তাদের ফোন নাম্বার তোমাদেরকে জানা আছে, ফোনে যোগাযোগ করে নেবে, প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে। আমরা চাই এই সংকটের মধ্যেও সরকারি সোহরাওয়ার্দী কলেজে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে এবং নিজেদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আর আজকে আমি আর বক্তব্য বেশি বড় রাখবো না। আজকে প্রতিদিন আমাদের বেশি করে ক্লাস হবে, 30 মিনিট করে 30 মিনিট 1 ঘন্টা এবং এই সময় তোমরা মোবাইলের সামনে থাকবে এবং যারা এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। আজকে 2টি ক্লাস হবে, একটি বাংলা ক্লাস দেবেন আমাদের শিক্ষা পরিষদের সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম এবং রসায়নের ক্লাস দেবেন মোহাম্মদ জাহাজুল ইসলাম। প্রথমেই বাংলা ক্লাস হবে। আশা করি করোনামুক্ত বিশ্বে যখন নতুন করে সূর্য হাসবে সেদিন আমরা আবার সবাই একত্রিত হব, সেই দিনের প্রত্যাশায়, সেই দিনের আকাঙ্ক্ষায় আজকে এই অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তাই উদ্বোধনী ক্লাসে আসছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক পরিষদের সম্পাদক কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমরা জানি করোনা বিশ্বে তোমরা অনেকদিন পর্যন্ত ক্লাসের বাইরে রয়েছ। আমরা যতদূর সম্ভব
তোমাদেরকে ক্লাসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে কোনো পরিবর্তন নেই। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল গত 2রা মার্চ, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই পরীক্ষা অবতীর্ণ হতে পারিনি। তারপরও আগামীতে যখন পরীক্ষা হবে তখন আমরা সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে সুস্থভাবে যেন দিতে পারি, সেই প্রত্যয়ে আজকে তোমাদেরকে আমি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় উচ্চারণ নীতি, বাংলা উচ্চারণ নীতি সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিব। আমরা জানি আমরা ব্যাকরণে 30 নম্বর আছে, সেই 30 নম্বরের 5 নম্বর হচ্ছে বাংলা উচ্চারণ নীতি, আছে বানান নীতি, আছে ব্যাকরণের শব্দশ্রেণী, আছে বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। আজকে আমরা প্রথমে বাংলা উচ্চারণ নীতি সম্পর্কে আলোচনা করব। বাংলা উচ্চারণ নীতিতে আমরা জানি 2 ধরনের প্রশ্ন থাকে। প্রথমে একটি প্রশ্ন থাকে ব্যাখ্যামূলক, আর একটি নির্ণয়। প্রথমে এরকম থাকতে পারে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, বা বাংলা অধ্বনির 5টি উচ্চারণ লিখো, কিংবা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। এ ধরনের একটি প্রশ্ন থাকবে, এবং অথবা অন্য একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে নির্ণয়। যে কোনো 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ তুমি লিখবে। যাই হোক, কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের সেই ক্লাসে চলে যাচ্ছি। আমি প্রথমে তোমাদের উচ্চারণের 5টি নিয়ম শেখাবো, যেটি শেখার পরে তোমরা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগাতে পারবে। প্রথমে দেখো, প্রথম এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, বলা আছে উচ্চারণ নীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। অনেক সময় বোর্ডের প্রশ্ন দেওয়া থাকে যে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো, উচ্চারণ রীতি কথাটা বলা থাকে না। তারপরেও আমরা অনেক সময় সরাসরি 5টি উচ্চারণের নিয়ম লিখে দিই, আবার অনেক সময় উচ্চারণ নীতির সংজ্ঞার্থটা দিয়ে আমরা উচ্চারণের নিয়মগুলো লিখে থাকি। তো দেখো, এখানে বলা হয়েছে উচ্চারণ নীতি। আমি একটু তোমাদের দেখাই। শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ নীতি বলে। আমরা জানি প্রত্যেক ভাষারই একটি বানান নীতি আছে, একটি উচ্চারণ নীতিও আছে। আমাদেরও তদ্রূপ একটি উচ্চারণ নীতি আছে, এবং আমরা উচ্চারণ করি এক, কিন্তু লিখি অন্য। সেই হিসেবে প্রথম দেখো, যদি 5টি নিয়ম বলা হয়ে থাকে যে 5টি নিয়ম লেখো, তাহলে প্রথম নিয়মটি দেখো, এখানে বলা হয়েছে শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্ব দীর্ঘ থাকে, কিংবা তাদের কারচিহ্ন থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আমি আবার বলছি, তুমি এটি লিখে রাখতে পারো এবং খুব সহজেই লিখতে পারো, এবং আমাদের স্লাইডে দেওয়া আছে, তুমি এখান থেকেও নিতে পারবে। আবার বলছি আমি, শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে হ্রস্বই হ্রস্ব দীর্ঘ, কিংবা এদের কারচিহ্ন হ্রস্বই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ থাকে, তাহলে সাধারণত ওই অকার উচ্চারণ ওকারের মতো হয়। দেখো, এখানে 3টি উদাহরণ দেয়া আছে। একটা হচ্ছে রচিত, কবি, ছবি। দেখো, আমি তোমাকে ব্ল্যাক বোর্ডে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি এটিকে উচ্চারণ করবে।
বলা হয়েছে উদাহরণে রচিত। তাহলে আমরা বলা হয়েছে যদি শব্দের প্রথমে যদি অ থাকে, অ মানে কি স্বরে অ, যদি অ থাকে তাহলে দেখো আমরা জানি প্রত্যেক ব্যঞ্জন বর্ণের সাথে একটি স্বরবর্ণ আছে, সেটি কি অ। এখন আমি যদি র বলি তাহলে র এর সাথে অ আসে, তাহলে শব্দের প্রথমে যদি অ থাকে তারপরে যদি রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকে তাহলে দেখো র এর পরে কি আছে, অ এর পরে কি আছে, রস্বইকার আছে। সূত্রে বলা হয়েছে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে তাহলে সেই অ এর উচ্চারণ উকারের মতো হয়ে থাকে। তাহলে আমরা অ এর পরে অ যোগ রস্বই পেয়েছি, দেখো অ এর পরে আমরা রস্বইকার পেয়েছি। তাহলে যদি এরকম হয় রস্বইকার থাকে কিংবা দীর্ঘইকার থাকে তাহলে সেই অ এর উচ্চারণ উকারের মতো হবে। আমরা কখনো শব্দের উচ্চারণ রচিত বলি না, আমরা কখনোই উচ্চারণ রচিত করি না। আমরা তাহলে কি হবে, তাহলে ওকার হবে। বলছে যদি এই হয় তাহলে ওকার হবে। দেখো তাহলে রয় ওকার, রো চি, আর দেখো তয় ওকার। আবার অন্তে যদি অ থাকে তাহলেও তার উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে শব্দের উচ্চারণ কি হলো, দেখো রচিত শব্দের উচ্চারণ কি হলো, রচিত। আমরা কখনই বলি না রচিত, আমরা এখন এই শব্দের উচ্চারণ করবো কি, রচিত। বুঝতে পেরেছো তোমরা? পরের উদাহরণটি দেখো, বলছে কবি, ক বয়রস্বই কবি। এখন সূত্র বলা আছে যদি অ থাকে, শব্দের প্রথমে যদি অ থাকে তারপরে যদি রস্বই দীর্ঘই থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হবে। তুমি দেখো ক বললে কি আসে, অ আসে। তাহলে অ পেয়েছি এবং অ এর পরে যদি রস্বইকার দীর্ঘইকার থাকে তাহলে দেখো রস্বইকার দীর্ঘইকার আছে, এখানেও রস্বইকার আছে। তাহলে আমরা কখনোই বলি না কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা কখনোই এই ধরনের উচ্চারণ করি না যে কবি নজরুল ইসলাম, আমরা উচ্চারণ করি কবি নজরুল ইসলাম। তাহলে কি হবে, কয় ওকার হবে আর বয় রস্বই তো আছে। তাহলে কি হলো, আমরা রচিত কবি। তদ্রূপ দেখো ছবি আছে, ছ আছে, ছয়ের সাথে অ আছে, অতএব ওকার উচ্চারিত হয়েছে। বুঝতে পেরেছো এই নিয়মটি? আচ্ছা দেখো ছাত্রছাত্রী পরের নিয়মটি দেখো, শব্দের আদ্য অ এর পরে ঘিও কিংবা ঘিও থাকলে সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ ওকারের মতো হয়। খেয়াল করো, শব্দের আদ্য অ এর পরে ঘিও কিংবা ঘিও থাকলে তার উচ্চারণ ওকারের মতো হয়। দেখো তাহলে এটা মুছে ফেলি, দেখো তাহলে বলছি ঘিও কিংবা ঘিও থাকলে, দেখো আমরা ঘিও লিখি আবার ঘিও লিখি, বলছে ঘিও কিংবা ঘিও থাকলে শব্দ আদিতে যদি অ থাকে তারপরে যদি এই দুইটা থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হবে। দেখো তাহলে আমরা যদি বলি লক্ষণ, লক্ষণ, দেখো খেয়াল করে আমরা যদি বলি রক্ষা, দেখো রক্ষা, তাহলে দেখো বলছে কি শব্দের প্রথমে যদি অ থাকে, স্বরে অ থাকে, তাহলে ল বললে স্বরে অ হয়, তাহলে অ পেয়েছি আমি, তাহলে অ যোগ ঘিও। বলছে যদি ঘিও থাকে, অ এর পর যদি ঘিও কিংবা ঘিও থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হবে। খেয়াল করো তাহলে ল এর উচ্চারণ কি হবে, লোক, লোক, দেখো লক্ষণ, হয়কার ন, লক্ষণ। তাহলে দেখো এখানে আর অ নাই, গয়ের সাথে লোক, তাহলে একটা হর্ষ হবে, আবার এই নয়ের সাথে একটি হর্ষ চিহ্ন। তাহলে উচ্চারণ লক্ষণ কি হবে, আমরা কখনই বলি না তোমার লক্ষণ খুব খারাপ, আমরা বলি তোমার লক্ষণ খুব ভালো, এরকম আমরা উচ্চারণ করি। অর্থাৎ আমরা লক্ষণকে এখন থেকে লক্ষণ উচ্চারণ করব। ক্লিয়ার, বোঝা গিয়েছে? তারপর দেখো রক্ষা, আমরা কখনই বলি না যে আল্লাহ তুমি আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করো,
আমরা বলবো আল্লাহ তুমি আমাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করো। তাহলে রয়ের সাথে আমরা জানি অ আছে, তাহলে যদি অ থাকে তারপরে যদি কেউ কিংবা কেউ থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ওকারের মত হবে। তাহলে রক্ষার উচ্চারণ কি হবে? রোগ। রয়কার রোগ রোগ। দেখো আমরা বলছি আমরা লিখে এক, আমরা উচ্চারণ করি অন্য। অতএব দেখো বুঝতে পেরেছ, লক্ষণ হবে লক্ষণ, রক্ষা হবে রক্ষা। তদ্রূপ যজ্ঞ আছে, যজ্ঞ তোমরা এখান থেকে নিয়ে নেবে। তৃতীয় নিয়মটি দেখো, বলছে কি ত এবং ইত প্রত্যয় যোগে সাধিত বা গঠিত বিশেষণ বা ক্রিয়াপদের অন্ত অ উচ্চারণে অনেকটা ওকারের মতো উচ্চারিত হয়। দেখো বলছে কি ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত বা সাধিত বিশেষণ এবং ক্রিয়াপদের অন্ত অ অনেকটা ওকার উচ্চারিত হয়। খেয়াল করো, উদাহরণ দেখো বলছে কি গঠিত, বিকশিত, বঞ্চিত। দেখো তাহলে আমরা এটা মুছে ফেলি। তুমি দেখো তৃতীয় নিয়মটি দেখো, বলেছে কি গঠিত, গঠিত। দেখো বলছে ত কিংবা ইত প্রত্যয় যোগে গঠিত বা সাধিত বিশেষণ এবং ক্রিয়াপদ। তাহলে আমরা গঠিতকে ভাঙি, কি হবে দেখো, আমি যদি প্রত্যয় নির্ণয় করে গিয়ে তাহলে হবে কি গঠ যোগ ইত, গঠিত পাওয়া গেছে। তাহলে দেখো ইত প্রত্যয় পাওয়া গেছে, ত অবলিক ইত হয়, ত হয়। তাহলে ইত প্রত্যয় পাওয়া গেছে, বলছে ত এবং ইত। যদি এরকম আসে প্রত্যয়টা ত এবং ইত হয়, তাহলে সেই উচ্চারণ অন্ত তয়ের উচ্চারণ ওকারের মতো হয়। প্রথমটা যদি অ থাকে তারপর যদি হ্রস্ব দীর্ঘ থাকে, সেটা তো উচ্চারণ আগেরটা নিয়ম বলাই আছে, তাহলে তার উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে আমরা গঠিতর উচ্চারণ কি করব দেখো, গো গয়কার গো, ঠি তয়কার, গঠিত পাওয়া গেছে। ত এবং ইত প্রত্যয় যোগে গঠিত বা সাধিত বিশেষণ বা ক্রিয়াপদে অ সবসময় ওকার উচ্চারিত হয়। দেখো চতুর্থ নিয়ম দেখো, একটু দ্রুত তোমরা এখান থেকে নিয়ে নিও। চতুর্থ, শব্দের আদ্য অয়ের পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অ সাধারণত ওকারের মতো উচ্চারিত হয়। এখন দেখো বলছে শব্দের আদ্য অয়ের, আদ্য মানে কি প্রথমে, তাহলে শব্দের আদ্য অয়ের পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অ সাধারণত ওকার উচ্চারিত হয়। দেখো তাহলে বলছে কি, আমি উদাহরণে ওখানে বলা আছে দেখো, বন্যা আছে কি কন্যা আছে কি গদ্য। দেখো তাহলে আমি বন্যা, ব নয় জফলা আকার বন্যা। এখন বলছে শব্দের আদ্য অয়ের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, খেয়াল করো, তাহলে ব আছে, প্রথম আদ্য ব আছে, তারপরে অ আছে। দেখো শব্দের আদ্য অয়ের পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন আছে, নয় জফলায় আকার দেখো আছে, তাহলে আদ্য অয়ের পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অয়ের প্রথম অয়ের উচ্চারণ ওকারের মতো হবে, ওকারের মতো হবে। দেখো খেয়াল করো, তাহলে আছে কি ব, আমি যদি বয়ের সাথে অ আসে তারপরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ আসে, তাহলে তার উচ্চারণ ওকারের মতো হয়। দেখো ওকারের মতো হয়। তাহলে বন্যার উচ্চারণ কি হবে? আমরা কখনোই বলি না বন্যা মহামারী, আমরা বলি বন্যা। ওকে দেখো তাহলে কি হবে, বন বয়কার বন না। দেখো খুবই সহজ, একদম খুবই সহজ। দেখো বন্যা প্রত্যেক, দেখো তুমি যদি দেখো ওখানে বলা আছে বন্যা আছে, একই রকম গদ্য আছে, তুমি আমরা গদ্যকে ভাঙি, গদ্যের উচ্চারণটা করি, শব্দে আদিতে যদি অ থাকে তারপরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে তার উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে দেখো গদ্য কি হবে, গদ্য। দেখো পেয়েছো, বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা বুঝতে হবে। এরপরেও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় আমাদের অনলাইনে তোমরা প্রশ্ন করবে, আমরা পরবর্তী উত্তর দেব। দেখো 5 নম্বর, দেখো শব্দের আদিতে যদি অ
অ থাকে এবং তারপরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অয়ের উচ্চারণ ওকার। দেখো যকৃত মসৃণ, ম এর সাথে অ আছে, তারপরে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, এই জন্য কি হয়েছে মুস, ময়কার হয়েছে। দেখো মুস ময়কার হয়েছে। তদ্রুপ যকৃত জ আছে, অ আছে, তারপর রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে তার উচ্চারণ ওকার হয়ে গেছে। দেখো শেষের নিয়মটা দেখো 6 নম্বর, 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অকার সাধারণত ওকার উচ্চারিত হয়। আচ্ছা এখন দেখো একদম সহজ, দেখো তুমি একদম সহজ, তুমি বুঝতে পারবে সহজেই। 11 থেকে 18, তাই তো আমি 11 লিখি এগারো, আমি লিখি বয়কার র 12, আমি লিখি 13। ওকে, আমরা কখনোই বলি না তোমার রোল কত, আমার রোল 13, আমরা এরকম কখনো বলি? আমরা কখনো বলি না, আমরা বলি 13। ওকে, তা দেখো এখানে 11 বলছে সংখ্যাবাচক শব্দ 11 থেকে 18 পর্যন্ত যদি লিখি তার অন্ত অ সবসময় ওকার উচ্চারিত হয়। দেখো তাহলে 11 কি হবে? এ গা রো। 12 দেখো বা রয়কার রো। 13 কি হবে? তে রয়কার রো। দেখো ওখানে তাই লেখা আছে 11 থেকে 18 পর্যন্ত। তুমি যদি 17 লিখো সতে রয়কার রো, অন্তের অ সবসময় ওকার উচ্চারিত হবে। সংখ্যাবাচক 11 থেকে 18 শব্দ যদি বাংলা লিখতে যাও তাহলে তার উচ্চারণ ওরকম হবে। আমি আগেই বলেছি আমরা লিখি এক, আমরা উচ্চারণ করি অন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 5টি উচ্চারণের নিয়ম তোমাদের শেখানো হয়েছে। এখন তুমি এই 5টি নিয়ম বাসায় বসে একটু চর্চা করবে এবং এভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে আগামী পরীক্ষার জন্য। এরপরে দেখো আমি আরেকটা প্রশ্নে যাই, এরকম হয় প্রশ্ন আরেকটি। দ্বিতীয় প্রশ্ন দেখো, এ ধ্বনি উচ্চারণ 5টি নিয়ম উদাহরণ সহ দেখো। এ ধ্বনি দেখো, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ দেখো। দেখো প্রথম বলা আছে, প্রথম আমি সরাসরি যাই, দেখো বলছে কি এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এখন বলছে দেখো এ ধ্বনি 2 ধরনের উচ্চারণ হয়, একটা হলো সংবৃত, একটা হলো বিবৃত। ওকে, এখন দেখো আমি একটু আগে বলে দিয়েছি কিভাবে উচ্চারিত হয়। দেখো বাংলা উচ্চারণে এই সংবৃত ও বিবৃত দুইভাবেই উচ্চারিত হয়। এ ধ্বনি অবিবৃত থাকলে সংবৃত, আর বিবৃত এ হলে বিবৃত উচ্চারিত হয়। একটু আবার দেখো, এটা একটা আবার বলি আমি, খেয়াল করো। বাংলা উচ্চারণে এ সংবৃত ও বিবৃত দুইভাবেই উচ্চারিত হয়। এ ধ্বনি অবিবৃত থাকলে সংবৃত আর বিবৃত এ হলে বিবৃত উচ্চারিত হয়। দেখো প্রথম নিয়মটা দেখো একটু, শব্দের আদিতে যদি এ থাকে, তারপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘকার থাকে কিংবা তাদের কারচিহ্ন থাকে, তাহলে সেই একার অবিবৃত ভাবে উচ্চারিত হয়। তার মানে কোনো পরিবর্তন হয় না। অবিবৃত মানে কি? কোনো পরিবর্তন হবে না। দেখো অর্থাৎ কোনো অপরিবর্তিত ভাবেই অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না। দেখো উদাহরণটা দেখো, তুমি উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। শব্দের প্রথমে যদি এ থাকে, তারপরে যদি হ্রস্ব দীর্ঘ থাকে, আমরা কিন্তু শব্দের অধ্বনিত এটা করেছিলাম যে শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি হ্রস্ব দীর্ঘ থাকে, তার উচ্চারণ ওকারের মত হয়। এখানে তো নিয়মটি, শব্দের প্রথমে যদি এ থাকে, তারপর যদি হ্রস্ব দীর্ঘ থাকে, তার কোনো পরিবর্তন হয় না, উচ্চারণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। দেখো দেখো উদাহরণের প্রথমে বলা আছে ভয়কার ফে লয় রস্যই ফেলি, তারপরটা আছে দেখি, দেখি। ওকে, এখন বলছে কি শব্দের প্রথম যদি এ থাকে, তাহলে দেখো এটার প্রথমে এ আছে, তারপরে যদি হ্রস্বইকার দীর্ঘইকার থাকে, দেখো এরপরে হ্রস্ব দীর্ঘই আছে, তাহলে সেই তার কোনো পরিবর্তন হয় না। ফেলি হবে, দেখি হবে। আমরা কখনো দেখি বলি না, আমরা কখনো ফেলি বলি না, আমরা কখনো দেহ বলি না, আমরা কখনো দেহ উচ্চারণ করি, আমরা উচ্চারণ করি দেহ। তাহলে ওই ওকারটা কিভাবে আসে? যদি প্রথমে একার থাকে, তারপরে যদি হ্রস্ব দীর্ঘ থাকে দেখি, তাহলে সেটা উচ্চারণ অসুবিধায় তার উচ্চারণ ওকার
হয়। এখন দেখো বলছে ফেলি ফেলি আছে, দেখি দেখি আছে এবং দেহ দেহই আছে। আমরা দেহ উচ্চারণ করি, আমরা দেহ উচ্চারণ করে থাকি। দেখো দ্বিতীয় নাম্বার নিয়ম, দ্বিতীয় নিয়ম হচ্ছে দেখো একার সংযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ একারের মতো হয়ে থাকে। আমি বলছিলাম দুটো উচ্চারণ, একটা হলো বিবৃত আর একটা হলো সংবৃত। এখন এখানে একটা হলো সংযুক্ত একটা বিবৃত। দেখো এখন একারের মতো হয়, একার সংযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ একারের মতো হয়। দেখো বলছে খেলা, দেখো দেখো উচ্চ লেখা আছে কি খেলা লেখা আছে, খয়কা খে খয়কা লা। বলা আছে কি দেখো ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে, তাহলে আমরা বলি দেখো সংযুক্ত ধাতুর সঙ্গে খেল খেল যোগ আ। আমরা যদি একে ভাঙি তাহলে কি হয় খেল যোগ আ, তাহলে এ আ ধাতু পাইছি। আ ধাতু পাওয়ার পরে কি হচ্ছে বলছে যদি আ থাকে তাহলে সেই একারের উচ্চারণ এ হয়ে থাকে। ওকে দেখো দেখো তাহলে আমরা উচ্চারণ করি কি খে খে যখন আকার লয় খেলা, আমরা খেলা উচ্চারণ করি। আমরা মেলা ময়কার মে লিখি এক, আমরা বলেছি লিখি এক, আমরা উচ্চারণ করি অন্য, তাহলে হবে কি মেলা। ওকে আমরা কখনো বলি না চলো মেলায় যাই, আমরা সবসময় বলি চলো মেলায় যাই। অর্থাৎ উচ্চারণ হবে কি মেলা, উচ্চারণ হবে মেলা। বুঝতে পেরেছো? দেখো 3 নাম্বার, দেখো তৎসম শব্দের শেষে এ ধ্বনি উচ্চারিত, খুবই সহজ। তৎসম শব্দের শেষে এ ধ্বনি উচ্চারিত, দেখো দেশ দেশ হবে, পেশ পেশ হবে, শেষ শেষ হবে, খুব সহজ। দেখো তৎসম শব্দের শেষে এ ধ্বনি উচ্চারিত হয়। 4 নাম্বারটা দেখো একাক্ষর সর্বনামে এ ধ্বনি উচ্চারিত হয়। একাক্ষর তুমি যদি যে লেখো যে লেখো কে লেখো এ লেখো তাহলে কি হবে দেখো কে কে থাকবে, সে সে থাকবে, এ থাকবে। একাক্ষর যুক্ত সর্বনামে এই ধ্বনি উচ্চারিত হয়, কোনো পরিবর্তন হয় না। তারপর 5 নাম্বার দেখো 1 11 এবং 13 সংখ্যাবাচক শব্দের একার এ ধ্বনি হিসেবে উচ্চারিত হয়। খেয়াল করো দেখো তাহলে কি হলো 1 11 13 সংখ্যাবাচক শব্দের একার এ ধ্বনি রূপে উচ্চারিত হয়। তাহলে আমরা ওই অধ্বনির উচ্চারণ ক্ষেত্র বা পাঁচটি উচ্চারণ ক্ষেত্রে এটি আমরা দেখিয়েছিলাম। আমরা এক আমরা লিখি ওই জফলায় এই জফলায় একার এক, আমরা কখনোই বলি না এক, আমরা কখনো এক বলি না, আমরা কখনো একটি বলি না, আমরা বলি একটি। আমরা কখনো এক বলি না, আমরা কখনো এক বলি না, আমরা বলি এক। এর কারণ হচ্ছে এক বলতে আমরা একে জফলা হিসেবে উচ্চারণ করে থাকি, সংখ্যাবাচক শব্দ যেহেতু। আচ্ছা দেখো তারপরে আছে কি 11 11। এখন দেখো বলছে কি 11, এটা আমরা প্রথমে শিখেছিলাম 11 11 কি হবে এ এ গা 11, এটা আগেই শিখেছিলাম তোমাদের। এই জফলায় হবে এই কারণে তিনটি শব্দ লিখতে 1 11 এবং 13 13 এরকম 13 আমরা বলি না, আমরা বলি তয় জফলায় আকার রকার উত্তি। আমরা এভাবে উচ্চারণ করে থাকি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের জন্য, আজকের এই আয়োজন তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। তোমরা পাঠ্য বই থেকে অনেক দূরে রয়েছো, শ্রেণী কক্ষ থেকে দূরে রয়েছো, সেই শ্রেণী কক্ষে ফিরিয়ে আনার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আদিল আজম মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশ আজকে আমাদের এবং নিয়ে এসেছেন। এবং এরপর দেখো তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে আমি কিছু নির্ণয়, ওই নিয়মে তুমি কিছু নির্ণয় শিখবে। দেখো আমরা দুইটি বলছিলাম যে দুইটা প্রশ্ন হয়, একটা হলো ব্যাখ্যামূলক, একটা হলো নির্ণয়। ওকে, তাহলে আমরা নির্ণয়টা কিভাবে লিখবো এবং শিখবো সেটা এখানে দেয়া আছে, একটা উদাহরণ দেয়া আছে। বলছিলাম ওই ধরনের দুইটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন থাকবে অথবা এই ধরনের একটি নির্ণয় প্রশ্ন থাকবে। অর্থাৎ তুমি এখন নির্ণয়ের ক্ষেত্রে তুমি যেভাবে এখানে দেয়া আছে এভাবেই তুমি লিখবে। প্রথম শব্দ, প্রদত্ত শব্দ, যে শব্দগুলো তোমার প্রশ্ন দেয়া থাকবে সেগুলো তুলবে এবং তারপরে উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ যেভাবে লেখো উচ্চারণ লিখে তুমি এভাবে উচ্চারণ লেখো। দেখো বলা আছে অধ্যক্ষ, উচ্চারণ কি হবে অধ্যক্ষ। খেয়াল করো কি হবে, কেন হবে, নিয়মটা কিভাবে আসছে
শব্দের প্রথম যদি অ থাকে তাহলে তার উচ্চারণ ওকার হয়। দেখো ও হয়ে গেছে উদ্যক্ত। ওকে, এরকম নিয়ম আছে। এখন বলছে ও স্বর ও দ আর ধয় ওকার ক হয় ওকার উদ্যক্ত। দেখো আমি যদি বলি যে ওই যে পদ্ম, দেখো পদ্ম আছে এখানে, দেখো তাহলে পদ্ম কি হচ্ছে অয়কার দাও। শব্দের বলছে জফলাযুক্ত ব্যঞ্জন হওয়ার পর শব্দের প্রথম জ থাকে, তারপর যদি জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই আর জয়ের উচ্চারণ ওকার। দেখো অয়কার পদ্ম। এরকম শব্দ দেয়া আছে। তুমি নির্ণয়ের ক্ষেত্রে তুমি এভাবে নির্ণয়গুলো করবে, উদাত্ত শব্দ এবং উচ্চারণ এভাবে তুমি নির্ণয় করবে। আমি আশা করব এরপরের ক্লাসে তোমাদেরকে আমি বানানের নিয়ম শেখাবো। আজকে তোমাদের উচ্চারণের নিয়মগুলো শিখলাম এবং কিভাবে উচ্চারণ লিখতে হবে, শব্দগুলো কিভাবে নির্ণয় করতে হবে সেই নির্ণয়ের একটি পদ্ধতিও দেখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রথম বাংলা ক্লাস শুরু করছি। এরপরে তোমাদের রসায়ন ক্লাস অনুষ্ঠিত হবে। রসায়ন ক্লাস দিবেন আমাদের সহকারী অধ্যাপক জনাব জাহিদুল ইসলাম। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। করোনায় সবাই ঘরে থাকবে, বাইরে বের হবে না, বারবার হাত ধুইবে, পরিষ্কার রাখবে, ঘর বাড়ি পরিষ্কার করবে। তুমি ভিতরে থাকবে, তুমি বাইরে বের হবে না। এবং তুমি সুস্থ থাকো, অন্যকেও সুস্থ রাখো, নিজেও বিপদমুক্ত থাকো, সেই আশাবাদ ব্যক্ত করি। আমরা আবার দেখা হবে ক্লাসরুমে তোমাদের সাথে। আমরা আবার এইভাবে দাঁড়িয়ে সরাসরি ক্লাস নেব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা। এটা ক্লোজ দাও।